হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা তো তোমরা থাম্বনেইলে দেখতেই পেলে। এফ স্কট ফিটজেরাল্ডের লেখা দ্য ক্র্যাক আপ। এই দ্য ক্র্যাক আপ এই যে একটা এসের কালেকশন আমরা বলতে পারি। এইটা সর্বপ্রথম পিরিয়ডিকালস অর্থাৎ তিনটে পিরিয়ডে মানে ধারাবাহিকভাবে বলা যায় যে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে এস্কোয়ার ম্যাগাজিন যেটা মানে অত্যন্ত পপুলার একটা ম্যাগাজিন ছিল সেই ম্যাগাজিনে ১৯৩৬ সালে প্রথম পাবলিশ হয়েছিল। ঠিক আছে? তো এফ স্কট ফিটজেরাল্ড মানে ফ্রান্সিস স্কট ফিটজেরাল্ড তিনি কিন্তু এইটা সর্বপ্রথম সেই যে ম্যাগাজিন তার জন্যই কিন্তু লিখেছিলেন। তো এর পরবর্তীতে আম হচ্ছে গিয়ে এইটা ১৯৪৫ সালে আ মানে মোটামুটিভাবে সেটা আরো কিছুটা এর মধ্যে এসে এড করা হয় এবং সেটা একটা বেশ বড় বই আকারে সেটা পরবর্তীতে বেরোয় এবং সেইটার যে টাইটেল সেটার নামও কিন্তু দেওয়া হয়েছিল 'দ্য ক্র্যাক আপ'। ঠিক আছে? তো এই যে দ্য ক্র্যাক আপ এই টেক্সটটা তোমাদের যারা ইউনিভার্সিটি যে সমস্ত সিলেবাসটা মেইনটেইন করা হয় সেখানে কিন্তু বেশিরভাগই দেখবে মোটামুটি এই ৮ থেকে ১০ পাতা মতন একটা হচ্ছে গিয়ে এসের কালেকশন। এখানটায় ৩ টে পার্ট রয়েছে। ফার্স্ট পার্টটা হচ্ছে দ্য ক্র্যাক আপ, সেকেন্ড পার্টটা হচ্ছে গিয়ে পেস্টিং ইট টুগেদার আর থার্ড পার্টটা হচ্ছে গিয়ে হ্যান্ডেল উইথ কেয়ার। ঠিক আছে? তো এই যে ৩ টে পার্ট, এই ৩ টে পার্ট মিলিয়েই কিন্তু তোমাদের যে সিলেবাসে রয়েছে সেই ব্যাপারটা। ঠিক আছে? কিন্তু অরিজিনালে দেখতে গেলে এতে আমরা দেখব মোটামুটি ৩৪৭ আই থিংক হ্যাঁ, এরকমই পেজেস রয়েছে। প্রায় ৩৫০ টা মতন পেজ রয়েছে। কিন্তু যাই হোক সিলেবাসে যথেষ্ট কম পরিমাণে অল্প করে দেওয়া রয়েছে। তো এই যে হচ্ছে গিয়ে একটা এসে, এই এসেটাতে যাওয়ার আগে এর একটা খুব সুন্দর ইন্ট্রোডাকশন আমাদের জানা দরকার। কারণ মানে আমরা জানি যে আমাদের লাইফ এবং লিটারেচার মানে আমাদের জীবন এবং আমাদের যে সাহিত্য সেইটা একে অপরকে সবসময় রিফ্লেক্ট করে। দে আর ভেরি মাচ ইন্টারওভেন একসাথে তারা কিন্তু মিলিত। আমাদের জীবন থেকে আমাদের সাহিত্য কখনো যেমন আলাদা হতে পারে না, তেমন আমাদের সাহিত্য থেকেও কিন্তু আমাদের যে জীবনটা সেটা কখনো আলাদা হতে পারে না। এরা দুটো কিন্তু সিমালটেনিয়াসলি একসাথে চলতে থাকে। এবং একে অপরের উপরে কিন্তু প্রভাব বিস্তার করে। তো হঠাৎ করে এই কথাটা বলবার পেছনে কারণ হচ্ছে আমাদের এই যে এসেটা নিয়ে আমরা ডিল করছি, সেইখানটাতে দেখতে পাবো যে এফ স্কট ফিটজেরাল্ড এর নিজস্ব যে জীবনটা ছিল, নিজের যে বর্ণময় একটা জীবন বলা যায়, সেই জীবনের কিন্তু ছবি আমরা এই টেক্সট এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং সেইটা যে কতখানি প্রভাবিত করেছিল তার জীবনটাকে, সেটাও কিন্তু আমরা এখানে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো। তো আমরা জানি এফ স্কট ফিটজেরাল্ড ১৮৯৬ সালে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন এবং ১৯৪০ সালে তিনি মারা যান। তো এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি আমেরিকার ইতিহাস বা সারা বিশ্বের যে ইতিহাস, সেখানে কিন্তু একটা মানে র‍্যাপিড এই সময় চেঞ্জেস এসেছিল অনেক কিছু। কারণ একসময় মানে এই সময়ে আ যেমন ১ম বিশ্বযুদ্ধ ঘটে, তারপরে হচ্ছে গিয়ে আমেরিকার ওয়াল স্ট্রিটে যে ধস সেইটাও যেমন ঘটেছিল। তারপরে একটা মানে অবনমন, অর্থনীতিতে যে অবনমনটা একটা অর্থনীতিতে বিশাল ধাক্কা, সেই ব্যাপারটা যেমন ঘটেছিল। তারপরে ২য় বিশ্বযুদ্ধের সূচনা, অনেক কিছু কিন্তু এই সময় পিরিয়ডটার মধ্যে সারা পৃথিবীতে ঘটে গিয়েছিল এবং তো এই যে টাইটেলটা অর্থাৎ 'দ্য ক্র্যাক আপ' হঠাৎ করে এই ক্র্যাক আপ কথাটার মানে কি? ক্র্যাক কথাটার মানে তো ভাঙা বা ফাটল আমরা জানি। তো কোনো কিছু একটা ক্র্যাক হচ্ছে, কোনো কিছু একটা ফাটল ধরছে বা ভেঙে যাচ্ছে। এইরকম কিন্তু এই টাইটেলটা সাজেস্ট করছে। তাহলে সেটা কি? এবার এই যে টাইটেলটা সেটা বুঝবার জন্য আমাদের সেই সময়কার যে ইতিহাসটা সেইটা বুঝতে হবে। মানে হচ্ছে গিয়ে আ আমাদের যে এফ স্কট ফিটজেরাল্ড তার যে সেই সময় পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডটা, সেই সময় আমরা জানি আমেরিকাতে একটা কনজিউমারিজম এর যে প্রভাবটা সেটা কিন্তু অত্যন্ত বেড়ে গিয়েছিল। মানে আমরা আমাদের চারপাশে যে বলতে পারি যে আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে এত কিছু পণ্যের ছড়াছড়ি, সমস্ত কিছু যেন commoditified হয়ে যাচ্ছে। মানে সমস্ত কিছু যেন একটা পণ্যে পরিণত হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। যে আর প্রচুর পরিমাণে মানুষের কাছে অপশন চলে আসছে। যে কারণে মানুষের মধ্যে কি হচ্ছে না, আমাদের যে আ চাহিদাটা সেটা যেন শেষ হচ্ছে না। সেটা যেন ফুলফিল হচ্ছে না। আ আগেকার দিনে আমরা দেখতে পেতাম যে হয়তো আমাদের যে রিসোর্সেস গুলো ছিল বা আমাদের অপশন গুলো ছিল সেগুলো কিন্তু অনেক কম ছিল। কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমাদের কাছে প্রচুর পরিমাণে অপশনস রয়েছে এবং সেইগুলোর জন্য কি হচ্ছে আমরা কিন্তু স্যাটিসফাইড হতে পারছি না। আমরা কিন্তু কি করছি একটা থেকে ছেড়ে আরেকটার দিকে যাচ্ছি। তো এই জিনিসটা কিন্তু এই সময়টাতে আমেরিকাতেও ঘটেছিল। মানে এই ১৯২০-২৫ এর দশকের থেকে মোটামুটি তার পরবর্তী যে টাইম পিরিয়ড গুলোতে।
ফলে কি হয়? আর এই সময় যেটা আরেকটা ঘটনা ঘটেছিল ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে আমেরিকান যে ড্রিম, মানে আমেরিকান ড্রিম হচ্ছে গিয়ে এটা বলা যায় তার যে স্বাধীনতার সাথে সাথেই কিন্তু এই আমেরিকান ড্রিমের কনসেপ্টটা এসেছিল যে আমেরিকাতে যারা বসবাস করবে তারা সে যেমনই লোক হোক না কেন, তার যেমনই মানে ব্যাকগ্রাউন্ড হোক না কেন, সে যদি চায় সে তার নিজের ক্ষমতা বলে সে ডেমোক্রেসি অথবা ইকুয়ালিটি অথবা ইকোনমিক ফ্রিডম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সে অ্যাচিভ করতে পারে। মানে সত্যিকারে বলতে একটা এলিট ক্লাসে যাওয়ার বা একটা নিজস্ব একটা স্বাধীনতা বা নিজের বাঁচার যে স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, এই সমস্ত কিছু যদি কেউ চায়, সে কিন্তু সেটা ভোগ করতে পারে। এটি কিন্তু আমেরিকান যে ড্রিম তার কনসেপ্টটা। ঠিক আছে? এবং এইটা যেন সমস্ত যারা মানুষজন ছিল আমেরিকাবাসী, সকলের মনের মধ্যে যেন গেঁথে দেওয়া হয়েছিল। কিন্তু এইটার একটা নেগেটিভ সাইড রয়েছে। একটা কিন্তু যতই বলি না কেন, স যে আমরা যখনই আমরা চাইবো সেটা আমরা করতে পারবো, তা কিন্তু কখনোই সবসময় সেটা পসিবল হয় না। অনেক কিছু কিন্তু ব্যারিয়ার্স থাকে। ঠিক আছে? তো সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যখন থেকে এই আমেরিকান ড্রিমটা সেখানে ঘটতে থাকে বা এই যে কনজিউমারিজম এর প্রভাবটা যখন আরো পরিমাণে বাড়তে থাকে, তখন কি হয়? কম্পিটিশনটা বাড়তে থাকে এবং এই সময় ১৯২৯ এর যে ওয়ার্ল্ড এর যে ইকোনমির ধসটা নেমেছিল, একটা ডিপ্রেশন হয়েছিল। সেটার ফলে কি হয়? না মানুষের অনেক পরিমাণে কিন্তু চাকরি যেতে থাকে। ঠিক আছে? মানুষ যে সমস্ত চাকরিগুলো করছিল, সেই যে বিভিন্ন কোম্পানিগুলো খুলেছিল, তাদের যে সমস্ত কর্মী ছাঁটাই, সেইগুলোর ফলে কি হয়েছিল? মানুষের জীবনযাত্রা কিন্তু অনেকখানি ব্যাহত হয়েছিল এবং এই যে একটা আমেরিকান ড্রিম, সেইটা যে একটা পুরোপুরিভাবে একটা ফাঁপা একটা স্বপ্ন, সেটা শুধুমাত্র মানুষকে স্বপ্নটা মানে আলেয়ার মতন মানুষকে ছুটিয়ে বেড়িয়েছে, সেই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে শিখছিল। এবং ফলে কি হয় না, মানুষের যে ওই আগে বললাম মানুষের যে আ চাহিদা বা আ স্বার্থসিদ্ধি সেইটা যেমন সম্পূর্ণ হচ্ছিল না, মানুষের মধ্যে প্রচন্ড পরিমাণে একটা লালসা, একটা হচ্ছে গিয়ে চেঞ্জ এর প্রতি র‍্যাপিড চেঞ্জেস এর প্রতি একটা আকর্ষণ, সেই জিনিসটা যেমন ছিল। তারপর হচ্ছে গিয়ে এইভাবে আ টাকা রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়া। মানে সমস্ত দিক দিয়ে মানুষ যেন আস্তে, আস্তে ভেঙে পড়ছিল। এই ব্যাপারটাই কিন্তু আমরা দেখতে পাবো এই ক্র্যাক আপ এই যে এসেটা সেইখানটায়। এক্ষেত্রে বলা উচিত যে এফ স্কট ফিটজেরাল্ড এর ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল। তিনি কিন্তু তার ১ম জীবনটাতে ততটা সাকসেস পাননি। অথবা তিনি ধীরে, ধীরে তার নভেল গুলো বা তার যে স্টোরি গুলো যখন পাবলিশ হতে লাগলো বা তার যে একটা পার্সোনাল সম্পর্ক জেল্ডা শেয়ারের সাথে, আ একজন সোশ্যাল এলিট তিনি। তো তার সাথে যে একটা সম্পর্ক ছিল, আম এফ স্কট ফিটজেরাল্ড এর তাদের পরবর্তীতে বিয়ে হয়েছিল। এবং আমরা জানি জেল্ডার কিন্তু পরবর্তীতে সিজোফ্রেনিয়া হয়ে গিয়েছিল। একটা ভয়ংকর অসুখ। চিনতে পারে না। মানে মস্তিষ্কজনিত মানে মাথার একটা অসুখ। পাগলের মতনই আমরা বলতে পারি। তো এই যে এই প্রভাবগুলো তাকে কতখানি ফেলেছিল, তার উপর জীবনের উপরে পড়েছিল বা আ তাতে করে তিনি কতখানি shattered হয়ে গিয়েছিলেন বা তার আম আ ইন ফিউচার মানে আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি মারা যাওয়ার পর কিন্তু তিনি বেশি পপুলারিটি পেয়েছিলেন। তিনি কিন্তু বেঁচে থাকতে ততটা পপুলার হতে পারেননি। এই ব্যাপারগুলো যে তার জীবনে কতখানি প্রভাব বিস্তার করেছিল বা ইন আ জেনারেল যে আরো সাধারণ মানুষরা তাদের জীবনে কতখানি প্রভাব বিস্তার করেছিল, সেইটা কিন্তু আমরা এই টেক্সটটাতে খুব সুন্দরভাবে দেখতে পাই। তো আশা করছি তোমাদেরকে কিছুটা হলেও আলোচনাটা আমি দিতে পারলাম এবং তোমরা হয়তো কিছুটা হলেও এনরিচ হতে পারবে। আমি জানি না কতটা। তো চলো এর যখন আমি লাইন বাই লাইন এনালাইসিস টা করব, তাতে করে হয়তো কিছুটা হলেও তোমরা উপকৃত হতে পারবে। তাহলে চলো সেদিকটাতে যাওয়া যাক। Part 1, The Crack Up. Of course, all life is process of breaking down. তার মানে এখানে বলতে চাওয়া হচ্ছে যে অল লাইফ ইজ আ প্রসেস অফ ব্রেকিং ডাউন। আমাদের যে সমস্ত জীবন, সমস্ত কিছুই কিন্তু একটা ব্রেকিং ডাউনের মধ্যে দিয়ে চলে। মানে আস্তে, আস্তে আমরা ভাঙতে থাকি। এবার এই ব্রেকিং ডাউনটাকে আমরা যেমন পজিটিভ সেন্সেও নিতে পারি, আবার কিন্তু আমরা এটা একটা নেগেটিভ সেন্সেও ইউজ করতে পারি। মানে পজিটিভ সেন্স বলতে আমরা ব্রেকিং ডাউন মানে আস্তে, আস্তে ভাঙতে, ভাঙতে চলি যখন, তার মানে কি আমরা জীবনে নতুন, নতুন এক্সপেরিয়েন্স গেইন করতে থাকছি। আবার যদি আমরা নেগেটিভ অর্থে নিই, তাহলে কিন্তু আমরা বলতে পারি আমাদের জীবনটা ধীরে, 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 ধীরে ভাঙতে, ভাঙতে আমরা একসময় নিঃস্ব হয়ে যায়, শেষ হয়ে যায়। But the blows that do the dramatic side of the work, the big sudden blows that come or seem to come from outside. তো এবার বলা হচ্ছে but the blows মানে যে সমস্ত আঘাতগুলো আসে that do the dramatic side of the work মানে এরাই কিন্তু সবচেয়ে নাটকীয় দিক দিয়ে আমরা বলতে পারি। The big sudden blows that come
অর সিম টু কাম ফ্রম আউটসাইড। বড় বড় যে সমস্ত আঘাতগুলো আসে সেগুলো কোত্থেকে আসে না, ফ্রম আউটসাইড, বাইরের দিক থেকে আসে। দ্য ওয়ান্স ইউ রিমেম্বার অ্যান্ড ব্লেম থিংস অন। এবং এটা কি হয় না, অন দ্য ওয়ান্স ইউ রিমেম্বার, যেটা তোমার সবচেয়ে বেশি মনে থাকে, অ্যান্ড ব্লেম থিংস অন, এবং এর জন্য কি করো, তুমি দোষারোপ করো। অ্যান্ড ইন মোমেন্টস অফ উইকনেস টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট, এবং তুমি যখন একটু দুর্বল থাকো বা তোমার মনটা যখন খারাপ থাকে, তুমি কি করো না, তোমার বন্ধুদের সাথে কিন্তু এটা শেয়ার করো। ডোন্ট শো দেয়ার এফেক্ট অল অ্যাট ওয়ান্স, এবং তাদের যে প্রভাবটা সেটা কিন্তু সাথে সাথে আমরা দেখতে পাই না বলা যায়, ঠিক আছে। দেয়ার ইজ অ্যানাদার শর্ট অফ ব্লো দ্যাট কামস ফ্রম উইদিন। আর একটা যেটা আঘাত আছে সেটা হচ্ছে আমাদের ভেতর থেকে সেই আঘাতটা আসে। দ্যাট ইউ ডোন্ট ফিল, সেটা কিন্তু তুমি বুঝতে পারো না, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, আনটিল ইটস টু লেট, যতক্ষণ অবধি খুব দেরি হয়ে যাচ্ছে, টু ডু এনিথিং অ্যাবাউট ইট, যে এইটা নিয়ে কোনো কিছু একটা করা যেতে পারে। মানে বলতে চাওয়া হচ্ছে যে মানে একটা আঘাত তো বাইরে থেকে আসছে সেটা ঠিক আছে, কিন্তু আরও একটা যেটা আঘাত খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভেতর থেকে আসে, সেটা কিন্তু আমরা বুঝতে অবধি পারি না। এবং কি হয় না, যতক্ষণ না অবধি আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ যেন আমরা সেই আঘাতটা ফিল করতেই পারি না। তারপরে বলছে যে আনটিল ইউ রিয়েলাইজ উইথ ফাইনালিটি দ্যাট ইন সাম রিগার্ড ইউ উইল নেভার বি অ্যাজ গুড এ ম্যান এগেইন। মানে তুমি যতদিনে অনুভব করতে পারবে তখন কিন্তু সমস্ত কিছু অত্যন্ত লেট হয়ে গিয়েছে, সব কিছু কিন্তু শেষ হয়ে গিয়েছে বলা যায়, ঠিক আছে। দ্য ফার্স্ট সর্ট অফ ব্রেকেজ সিমস টু হ্যাপেন কুইক। প্রথম যে আঘাতটার কথা বলা হলো যেটা বাইরে থেকে আসে সেটা কিন্তু কুইক, অত্যন্ত তাড়াতাড়ি ঘটে, ঠিক আছে। দ্য সেকেন্ড কাইন্ড হ্যাপেন্স অলমোস্ট উইদাউট ইউর নোয়িং। কিন্তু দ্বিতীয় যে আঘাতটা, যেটা ইন্টারনাল হয়, ভেতর থেকে যেটা আভ্যন্তরীণ যে আঘাতটা, সেটা কিন্তু উইদাউট ইউর নোয়িং, না জানতেই হয়, আমি জানতেই পারছি না হয়তো, ঠিক সেই সময় ধীরে 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 সেই আঘাতটা কিন্তু আমার মধ্যে আসছে। বাট ইজ রিয়েলাইজড সাডেনলি ইনডিড। কিন্তু সেটা আমরা যখন মানে আমাদের সাথে ঘটে তখন কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু আস্তে আস্তে কি হয় না, একসময় আমরা দেখতে পাই যে সেটা হঠাৎ করে যেন মানে যখন ঘটে যায়, সম্পূর্ণ ব্যাপারটা হয়ে যায়, তখন কিন্তু আমরা সাডেনলি হঠাৎ করে ফিল করি যে এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে ঘটে গিয়েছে। বিফোর আই গো অন উইথ দিস শর্ট হিস্ট্রি, এই যে একটা ছোট ইতিহাস আমি বলতে পারি, এটা নিয়ে আলোচনা করবার আগে লেট মি মেক আ জেনারেল অবজারভেশন, একটা সাধারণ একটা অবজারভেশন আমাকে করে নিতে দাও। দ্য টেস্ট অফ আ ফার্স্ট রেট ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু হোল্ড টু অপোজড আইডিয়াস ইন দ্য মাইন্ড অ্যাট দ্য সেম টাইম। ফার্স্ট রেট ইন্টেলিজেন্স মানে প্রথম সারির যারা ইন্টেলিজেন্স, মানে বুদ্ধিমত্তা, মানে বলতে চাওয়া হচ্ছে যে যারা অত্যন্ত বুদ্ধিমান লোক, তাদের মধ্যে কি হয় না, দে হোল্ড টু অপোজড আইডিয়াস ইন দ্য মাইন্ড অ্যাট দ্য সেম টাইম। তারা কিন্তু মাথাতে একই সাথে দুখানা বিপরীতমুখী চিন্তাধারা পোষণ করতে পারে। মানে উদাহরণ দিয়ে যদি বলা যায় যে ধরে নাও আমি কোনো কিছু একটা খারাপ চিন্তাও করছি, আবার কোনো কিছু একটা ভালো চিন্তাও করছি। দুটো যখন চিন্তা আমি একসাথে আমার মাথায় করতে পারবো, তখন কিন্তু বুঝতে হবে যে আমার ইন্টেলিজেন্স কিন্তু অত্যন্ত ডেভেলপ করেছে, ঠিক আছে? মানে একই সাথে আমি কোনো কিছু একটা জিনিসের খারাপ দিক নিয়েও যেমন ভাবতে পারছি, আবার তার ভালো দিক দিয়েও ভাবতে পারছি। বা আরেকটা খুব ভালো এক্সাম্পল যদি আমি দিই, যে ধরে নাও তোমাকে কেউ যেমন নিন্দাও করছে, আবার তোমার কেউ প্রশংসাও করছে, কিন্তু তুমি দুটো মুহূর্তেই কিন্তু সমান পরিমাণ থাকতে পারছো, একই রকম কিন্তু তোমার অনুভূতিটা যখন থাকবে, তখনই আমি বলবো যে তুমি কিন্তু খুব হায়ার ইন্টেলিজেন্সের, ঠিক আছে। অ্যান্ড স্টিল রিটেইন দ্য অ্যাবিলিটি টু ফাংশন, এবং এই সমস্ত পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু তারা অ্যাবিলিটি টু ফাংশন, মানে তাদের যে কাজ করবার ক্ষমতাটা সেটা কিন্তু একই রকম থাকছে। তো তাদেরকেই আমরা বলবো ইন্টেলিজেন্ট লোক, ঠিক আছে। ওয়ান শুড ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ একজনের কি করা উচিত, বি অ্যাবল টু সি দ্যাট থিংস আর হোপলেস অ্যান্ড ইয়েট বি ডিটারমিন্ড টু মেক দেম আদারওয়াইজ। তো আমরা কি দেখি যে কিছু জন হয়তো কোনো একটা কাজ যেটাতে দেখা যাচ্ছে কোনো রকম তেমন আশা নেই সেটা হওয়ার, কিন্তু তা সত্ত্বেও কী করছে না মানুষ, তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ যে না, ওটার পিছনে একটু খাটবো, খেটে নিয়ে তাকে আমি দাঁড় করাবো, তাকে আমি আরও সুন্দর করে তুলতে পারবো, এবং তারা কিন্তু তা করতে পারে। এই জন্য এখানে বলা হয় ওই যে আমাদের গীতাতে লেখা আছে যে যে আম, কার্য করে যাও বা কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। মানে তুমি তোমার কাজটা দিতে থাকো, দেখবে সেই কাজের মধ্যে কিন্তু সবসময় এমন হয় যে আমরা বলি যে আমরা যদি বসে থেকে যাই তাহলে কিন্তু আমাদের ভাগ্যের চাকাও যেমন ঘোরে না, কোনো কাজও কিন্তু তেমন হয় না। কিন্তু আমি যখন চেষ্টা করব কোনো কিছুতে, সেটা হয়তো দেখা যাচ্ছে সেটা আমার দ্বারা হয়তো হতো না, কিন্তু ইন ফিউচার সেটা কিন্তু হতেও পারে, কারণ আমি প্রচেষ্টাটা দিয়েছি, আমার এফার্টটা দিয়েছি, ঠিক আছে।
তারপরে বলা হচ্ছে দিস ফিলসফি ফিটেড অন টু মাই আর্লি অ্যাডাল্ট লাইফ। তো এই যে জিনিসগুলো, এই আদর্শটা, এই দর্শনটা, সেটা কিন্তু আমার আর্লি অ্যাডাল্ট লাইফ, মানে আমি যখন প্রথম প্রথম প্রাপ্তবয়স্ক হয়েছি তখনকার দিনে কিন্তু এইটা আমার ক্ষেত্রে খুব প্রযোজ্য ছিল। মানে তিনি হয়তো তখন অনেক চেষ্টা করেছেন কোনো কাজ করবার জন্য। বলা যায় যে তখন হয়তো তিনি দেখেছেন যে এই কাজটা তার দ্বারা পসিবল হবে না, কিন্তু তবুও তিনি প্রচেষ্টাটা দিয়েছেন, তার এফোর্টটা দিয়েছেন এবং দিয়ে হয়তো সেটাকে তিনি চেঞ্জ করতে পেরেছেন। When I saw the improbable, the implausible, often the impossible come true. তো ফলে কি হয়েছে যে যেটা অত্যন্ত improbable, মানে যেটা হওয়ার কোনো চান্সই নেই, একেবারে ইম্পসিবল বলা যায়, অসম্ভব, সেটাও যেন কাম ট্রু, সত্যি হয়েছে। লাইফ ওয়াজ সামথিং ইউ ডমিনেটেড ইফ ইউ ওয়ার এনি গুড। জীবনটা কিন্তু এমন কিছু যেটা ইফ ইউ সামথিং ইউ ডমিনেটেড ইফ ইউ ওয়ার এনি গুড, তুমি যদি ভালো হও তাহলে কিন্তু তুমি জীবনকে ডমিনেট করতে পারবে। ঠিক আছে। লাইফ ইয়েল্ডেড ইজিলি টু ইন্টেলিজেন্স অ্যান্ড এফোর্ট। তোমার মধ্যে যদি ইন্টেলিজেন্স থাকে, মানে তোমার মধ্যে যদি বুদ্ধিমত্তা থাকে, এবং এফোর্ট, তুমি যদি প্রচেষ্টা, মানে তোমার যদি কার্যক্ষমতা বা তোমার যদি কোনো কিছু করবার যদি একটা উৎসাহ বা ইন্টারেস্ট থাকে, তাহলে কিন্তু জীবন তোমার কাছে হার মানতে বাধ্য। মানে এখানে জীবন বা বলা যায় ভাগ্য, ঠিক আছে, সেটা কিন্তু তোমার কাছে হার মানতে বাধ্য, মানে তোমার জীবন তোমার আন্ডারে থাকবে তখন। or to what proportion could be mastered of both, অথবা হোয়াট প্রপোর্শন কুড বি মাস্টার্ড অফ বোথ, বা হচ্ছে গিয়ে এই দুটোকেই তুমি যদি ভালো করে যদি তোমার আন্ডারে নিয়ে আসতে পারো, সমস্ত কিছু কিন্তু তোমার আন্ডারে হবে। ইট সিমড, এক্ষেত্রে আমার একটা খুব ভালো কবিতার কথা মনে পড়ছে, আই থিঙ্ক রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা ইফ কবিতা। তোমরা যদি সেই কবিতাটা পড়ে দেখো, অত্যন্ত সুন্দর কবিতাটা, কিন্তু তোমরা পড়তে পারো। ইট সিমড আ রোম্যান্টিক বিজনেস টু বি আ সাকসেসফুল লিটারারি ম্যান। এবার তার কাছে, তিনি যখন ইয়াং ছিলেন তখন কিন্তু তার কাছে এই যে লিটারারি ম্যান, এই যে কবি হওয়া বা সাহিত্যিক হওয়া, এটা কিন্তু বেশ একটা রোম্যান্টিক ড্রিম। আমি কবিতা লিখবো ভবিষ্যতে, এইরকম টাইপের, ঠিক আছে। ইউ আর নট এভার গোয়িং টু বি অ্যাজ ফেমাস অ্যাজ এ মুভি স্টার। হ্যাঁ, এতে করে কি হবে না, তুমি হয়তো কোনো নায়কের মতন, সিনেমার হিরোদের মতন হয়তো তুমি অত পপুলার হবে না, বাট হোয়াট নোট ইউ হ্যাড ওয়াজ প্রবাবলি লঙ্গার লিভড। কিন্তু যেটা ব্যাপারটা হবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউ উইল বি লঙ্গার লিভড। মানে আমরা বলতে পারি যে তুমি অনেক দীর্ঘজীবী হবে। হয়তো বা যে স্টার রয়েছে, যেমন আমরা বলতে পারি বর্তমানে ধরে নাও শাহরুখ খান বা সালমান খান বা অক্ষয় কুমার, বা আরও পূর্বের যারা রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, এদের যেমন এদের একটা পপুলারিটি রয়েছে, একটা সময় বাদে কিন্তু এরা আস্তে আস্তে হারিয়ে যাবে। ঠিক আছে, যতই তারা পপুলার হোক না কেন হারিয়ে যাবে। কিন্তু তুমি মনে করে দেখো, এই যে হচ্ছেন গিয়ে এই যে 1930-40-এর দশকের এই যে লেখক ফিটজেরাল্ডের কথা, বা আমরা বলতে পারি শেক্সপিয়ারের কথা, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, সেই সময়ও তো নিশ্চয়ই থিয়েটার কর্মীরা ছিলেন, সেই সময়ও নায়ক নায়িকারা ছিলেন। তাদের কি কেউ মনে রেখেছে? মনে রাখেনি কিন্তু। কিন্তু রবীন্দ্রনাথ বা শেক্সপিয়ার বা কালিদাস, সেই কত যুগ আগের কথা, তাদেরকে কিন্তু মানুষ মনে রেখেছে, তাদেরকে কিন্তু আমরা পড়ছি এখন অবধি। ফলে তাদের থেকে কিন্তু আমরা লঙ্গার লিভড হতে পারবো। You are never going to have the power of a man of strong political or religious convictions. এবার এক্ষেত্রে আরও একটা সুবিধাও রয়েছে কি, যে তোমাকে কোনো রকম রাজনীতি বা কোনো ধর্মীয় দিকটাতেও তোমার বেশি দায়বদ্ধতা থাকবে না। মানে আমি এই পলিটিক্সের প্রতি আমার ঝোঁক, মানে আমার এই পলিটিক্স আমি যদি না থাকি তাহলে আমার কোনো খারাপ কিছু হতে পারে, এইরকমও কিন্তু কোনো রকম চান্সেস নেই। তুমি যেমন ইচ্ছা তুমি হতে পারো, ঠিক আছে। বাট উই আর সার্টেনলি মোর ইন্ডিপেন্ডেন্ট, তার থেকে কিন্তু তুমি বরঞ্চ বেশি স্বাধীন থাকতে পারবে। Of course, within the practice of your trade, you were forever unsatisfied. But I, for one, would not have chosen any other. অর্থাৎ কি না, অফকোর্স উইদিন দ্য প্র্যাকটিস অফ ইউর ট্রেড ইউ আর ফর এভার আনস্যাটিসফাইড, মানে তোমার যে পছন্দটা, সেটা যাই হোক না কেন, তোমার যে কাজ সেইটার, সেক্ষেত্রে কিন্তু তুমি কি হবে না, ইউ আর ফর এভার আনস্যাটিসফাইড, তুমি কিন্তু সবসময় অসন্তুষ্ট থাকবে, তুমি কিন্তু কখনোই সন্তুষ্ট হতে পারবে না। বাট আই, কিন্তু আমার ক্ষেত্রে, ফর ওয়ান উড নট হ্যাভ চোজেন এনি আদার, আমার ক্ষেত্রে আর কিন্তু কোনো রকম উপায় ছিল না। অ্যাজ দ্য টোয়েন্টিস পাসড, যখন এই যে হচ্ছে বিংশ শতাব্দীর যে 20-এর দশক, মানে 1920-র যে টাইম পিরিয়ডটা, সেইটা যখন আস্তে আস্তে পাস করছিল, পার হয়ে যাচ্ছিল, উইথ মাই ওন টোয়েন্টিজ মার্চিং আ লিটল অ্যাহেড অফ দেম। তো আমরা জানি 1896 তিনি জন্মগ্রহণ করেছেন, তার মানে 1920-র দশকটা যখন পার হচ্ছিল, তখন তার যে টোয়েন্টিজ, মানে তার যে 20-র কোঠাটা, তার যে বয়সের কোঠাটা, সেটাও ধীরে ধীরে পার হয়ে যাচ্ছিল, তাই কি না। মাই টু জুভেনাইল রিগ্রেটস, তো আমার ছোটোবেলার দুখানা রিগ্রেট, দুঃখ বা অনুতাপ বলতে পারি, থেকেই গেছিলো। অ্যাট নট বিং বিগ এনাফ অর গুড এনাফ
টু প্লে ফুটবল ইন কলেজ, মানে আমি কলেজে ফুটবল খেলার মতন বড় হয়ে উঠতে পারিনি, মানে কলেজের হয়ে অন্যান্য কলেজে ফুটবল খেলতে যায় যে ইন্টার কলেজে এই সমস্ত ফুটবল চ্যাম্পিয়নশিপগুলোতে তিনি নাম দিতে পারেননি। অ্যান্ড অ্যাট নট গেটিং ওভারসিজ ডিউরিং দ্য ওয়ার, বা তিনি যুদ্ধতেও যেতে পারেননি, কারণ প্রথম বিশ্বযুদ্ধে আমরা জানি 1914-তে হয়েছিল, তার মানে তখন তার বয়স কত হবে, খুব জোর হলে 18 বছর। এবার স্বাভাবিকভাবে তখন কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়নি যুদ্ধে। তার মানে এই দুটো তার মধ্যে একটা রিগ্রেট হিসেবে কাজ করেছিল, তার অনুতাপের কারণ হয়েছিল বা তার দুঃখের কারণ হয়েছিল আমরা বলতে পারি। Resolved themselves into childish waking dreams of imaginary heroism that were good enough to go to sleep or in restless nights. মানে এইটাকে বলছেন যে চাইল্ডিশ ওয়েকিং ড্রিমস। তো এই যে একটা হিরোইজম বলা যায় যে যুদ্ধে যাব আমি, বা এইরকম ফুটবল খেলবো ইন্টার কলেজ, এই যে দুটো কারণ, বা বিশেষ করে যুদ্ধের কারণটাতে তোমরা কিছুদিন আগেই হয়তো আমাদের যে বর্তমান পরিস্থিতিটা সেটা নিয়ে জানো যে বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে এটা দেখতে পাওয়া যায় যে যুদ্ধ হবে, যুদ্ধ হবে। এই যে যুদ্ধ হলে যে কত ভয়ঙ্কর কিছু একটা হতে পারে, যে কোনো দেশের অর্থনীতি শেষ হয়ে যেতে পারে, তার যেমন ক্ষয়ক্ষতি হবে সেই দেশের, আমারও তেমন ক্ষয়ক্ষতি হবে। এইটা কিন্তু আমাদের যারা কম বয়স তারা কিন্তু আমরা বুঝতে পারি না, এবং তাতে করেই কিন্তু আসল সমস্যাটা হয়। আমরা ভাবি কি যে ও হিরোইজম, যুদ্ধ মানেই বিশাল হিরোইজম, না, এটা কিন্তু একদম ভুল কথা। উইলফ্রেড ওয়েন কিন্তু তার কবিতাগুলোতে অত্যন্ত সুন্দরভাবে লিখে গেছেন যে যখন একখানা বুলেট এসে তোমার বুকের মধ্যে বা তোমার মাথার মধ্যে ছ্যাদা করে ঢুকবে, তখন গিয়ে তুমি বুঝবে যে না, এর মধ্যে কোনো হিরোইজম নেই, কোনো নায়কোচিত কোনো কিছু নেই, বরঞ্চ তারা অত্যন্ত কষ্টে রয়েছে আমাদের থেকে, আমাদেরকে প্রোটেক্ট করছে তারা, তাদের জীবনটা তারা পুরো বাজি রেখেছে, ঠিক আছে? সেই জন্য যুদ্ধ যুদ্ধ যে খেলা, সেই ওয়ার মঙ্গারিংটা, সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। তো তারপরে বলছে দ্য বিগ প্রবলেমস অফ লাইফ সিমড টু সলভ দেমসেলভস। তো আমাদের জীবনে যে সমস্ত বড় বড় প্রবলেমগুলো হয়, সমস্যাগুলো হয়, সেগুলো কিন্তু তারা নিজে নিজেই আস্তে আস্তে আমরা দেখি সেগুলোর সলিউশনসটা বেরিয়ে যায়, সেগুলো আস্তে আস্তে তার যে প্রবলেমের যে সলিউশনগুলো সেগুলো কিন্তু হয়ে যায়। বাট ইফ দ্য বিজনেস অফ ফিক্সিং দেম ওয়াজ ডিফিকাল্ট, কিন্তু সেইগুলোকে ফিক্স করবার, মানে সেইগুলোকে সেই প্রবলেমগুলোকে নিয়ে ডিল করবার যে ব্যাপারটা, সেটা যদি ডিফিকাল্ট হয়, কঠিন হয়, ইট মেড ওয়ান টু টায়ার্ড টু থিঙ্ক অফ মোর জেনারেল প্রবলেমস। কিন্তু যদি সেটাকে নিয়ে আমাদেরকে বেশি ভাবতে হয়, মানে ধরে নাও কোনো কিছুকে আমি একটা বিশাল প্রবলেমে পড়েছি, সেই প্রবলেমটাকে তার সলিউশন খোঁজার জন্য আমাকে অনেক চেষ্টা করতে হচ্ছে, অনেক কষ্ট করতে হচ্ছে, তাহলে কি হয় না, তথাকথিত আরও যে সমস্ত আমার জেনারেল প্রবলেমসগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু ভুলে থেকে যাওয়া যায়। ধরে নাও, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে তোমার ধরে নাও সিলেবাস অনেকটা শেষ হতে বাকি রয়েছে, এবার তোমার সাথে সাথে প্রজেক্ট ওয়ার্কও প্রচুর পড়ে রয়েছে, এবার তোমার ইম্পর্ট্যান্ট কাজটা হচ্ছে গিয়ে ধরে নাও তোমার সিলেবাসটা শেষ করা, কিন্তু দেখা যাচ্ছে প্রজেক্টের চাপ তোমার এত পড়েছে যে তুমি সিলেবাসের যে শেষ হয়ে যাওয়াটা যে ব্যাপারটা বাকি রয়েছে, ওই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু তুমি তোমার মাথা থেকে বেরিয়ে গিয়েছে, কারণ সেই যে প্রজেক্টের কাজটা করতেই তুমি ব্যস্ত থেকে গিয়েছো। তো এটাই বলা হচ্ছে যে আরও যে সমস্ত জেনারেল প্রবলেমগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু আমরা ভুলে থেকে যেতে পারি। ম্যাটার লাইফ 10 years ago ওয়াজ লার্জলি আ পার্সোনাল ম্যাটার। 10 বছর আগে আমার যে জীবনটা ছিল সেটা একটা পার্সোনাল ম্যাটার বলাই যায়। আই মাস্ট হোল্ড ইন ব্যালেন্স দ্য সেন্স অফ ফিউটিলিটি অফ এফোর্ট। তো সেই সময় মানে 10 বছর আগে কি ব্যাপারটা ছিল না, আই মাস্ট হোল্ড ইন ব্যালেন্স, একটা ব্যালেন্স, একটা সমতার মতন রাখতে হতো। দ্য সেন্স অফ ফিউটিলিটি অফ এফোর্ট, মানে এফোর্ট অর্থাৎ প্রচেষ্টা, একটা কোনো কিছুর জন্য চেষ্টা করা, তার যে একটা ফিউটিলিটি সেইটা, অ্যান্ড দ্য সেন্স অফ নেসেসিটি টু স্ট্রাগল, একটা স্ট্রাগল করবার, একটা সংগ্রাম করবার, একটা চেষ্টা করবার যে একটা প্রয়োজনীয়তা, তার যে একটা সেন্স ছিল, মানে একটা নেসেসিটি ছিল, সেইটার মধ্যে একটা ব্যালেন্স যেমন ব্যাপার ছিল। দ্য কনভিকশন অফ দ্য ইনএভিটেবিলিটি অফ ফেইলিয়ার অ্যান্ড স্টিল দ্য ডিটারমিনেশন টু সাকসিড। এবং আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে ইনএভিটেবিলিটি অফ ফেইলিয়ার, মানে আমি জানি যে ফেইলিয়ার আসবেই, ব্যর্থতা আসবেও, কিন্তু স্টিল দ্য ডিটারমিনেশন টু সাকসিড, একটা জীবনে সফলতা পাওয়ার যে একটা ডিটারমিনেশন, একটা দৃঢ় প্রতিজ্ঞা, এই দুটোর মধ্যে কিন্তু ব্যালেন্সটা ছিল। অ্যান্ড মোর দ্যান দিস, এবং তার থেকেও বেশি কি না, দ্য কন্ট্রাডিকশন বিটুইন দ্য ডেড হ্যান্ড অফ দ্য পাস্ট, মানে আমার অতীতের যে একটা ডেড হ্যান্ড, মানে আমাকে যেটা টানছে, পিছু টান, অ্যান্ড দ্য হাই ইন্টেনশন অফ দ্য ফিউচার, এবং ভবিষ্যতের যে একটা উচ্চাকাঙ্ক্ষা, মানে ভবিষ্যৎ থেকেও একটা নতুন স্বপ্ন, সেই জিনিসটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্সের যে ব্যাপারটা, সেটা কিন্তু 10 বছর আগেও অবধি আমার মধ্যে ছিল।
If I could do this through the common ills, domestic, professional, and personal, then the ego would continue as an arrows shot from nothingness to nothingness with such force that only gravity would bring it to earth at last. অর্থাৎ কি না, আমরা যদি এই যে ডোমেস্টিক বা প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল মানে আমাদের গার্হস্থ্য বা আমাদের বাড়ির নিজস্ব অথবা প্রফেশনাল মানে আমাদের পেশাগত বা পার্সোনাল নিজস্ব যে সমস্ত কমন ইলসগুলো রয়েছে মানে ভুল ত্রুটিগুলো রয়েছে আমাদের, সেইগুলোকে যদি আমরা ডিল না করতে পারি, দেন দ্য ইগো উড কন্টিনিউ। তখন কী হবে, আমাদের যে ইগোটা, আমাদের যে অহংবোধটা, সেটা কী হবে, অ্যাজ অ্যান অ্যারো, সেটা কিন্তু তীরের মতন আমাদেরকে কিন্তু ছিন্ন ভিন্ন করবে বলা যায়, ফ্রম নাথিংনেস টু নাথিংনেস। এবার নাথিংনেস টু নাথিংনেস মানে খুব সুন্দর এই লাইনটা যে না থেকে একটা না, মানে পুরোপুরি একটা কোনো কিছু না থেকে একটা কোনো কিছু না এর দিকে সেই তীরটা কিন্তু ঘোরাফেরা করতে থাকবে এবং তোমাকে যেন ছিন্ন বিচ্ছিন্ন করতে থাকবে। এবার না থেকে না কেন বলা হচ্ছে, মানে এই যে ইগো জিনিসটা সেটা কিন্তু কোনো কিছুই নেই সত্যিকারের বলতে, আমাদের কোনো কিছুই কিন্তু কখনোই ছিল না, আবার ভবিষ্যতেও কিন্তু কখনো কোনো কিছু থাকবে না। তো ফালতু ফালতু আমরা কোন জিনিসটাকে নিয়ে এত গর্ব করি বা কোন জিনিসটার জন্য এত আমরা দুঃখ করি? তার মানে একটা নাথিংনেস, একটা নেভার এন্ডিং নাদা, যেটাকে বলছেন ফেয়ারওয়েল টু আর্মসে আমাদের আর্নেস্ট হেমিংওয়ে, মানে একটা অসম্পূর্ণ একটা কোনো কিছু না পাওয়া, কোনো কিছু না থাকা, তার দিকে যে একটা জার্নি আমরা বলতে পারি, যেটা প্রথম যুদ্ধোত্তর মানে পরিস্থিতিতে খুব মানুষের জীবনের প্রভাব ফেলেছিল। এই যে একটা নাথিংনেস, সেই ব্যাপারটার মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে এবং কি হবে না, সেটা বলছে উইথ সাচ ফোর্স, এতটা জোর নিয়ে সেটা ঘোরাফেরা করবে দ্যাট অনলি গ্র্যাভিটি উড ব্রিং ইট টু আর্থ অ্যাট লাস্ট। কেবলমাত্র পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি সেটাই যেন পৃথিবীর কেন্দ্রের দিকে সেটাকে টেনে নামাতে পারবে। মানে হ্যাঁ, খুব এখানে একটু হাস্যকর করেই তিনি বললেন যে আমাদের যে সমস্ত ইগোটা রয়েছে সেই ইগোটাকে যদি আমরা কন্ট্রোলে না আনতে পারলাম, আমাদের যে সমস্ত ফল্টসগুলো রয়েছে, সেটা সে গার্হস্থ্য জীবনের প্রবলেমসগুলো হোক, প্রফেশনাল প্রবলেমস হোক অথবা পার্সোনাল প্রবলেম হোক, সেইগুলোকে নিয়ে যদি ডিল না করতে পারলাম, তাহলে কিন্তু কিচ্ছু হবে না জীবনে। আমরা কিন্তু একটা যে না থেকে আর একটা নায়ের মধ্যেই ঘোরাফেরা করতে থাকবো, মানে আহারে আমার এটা হলো না, আহারে আমার ওটা হলো না, এইরকমই। ঠিক আছে? ফর 17 ইয়ার্স, 17 বছর ধরে, উইথ এ ইয়ার অফ ডেলিবারেট লোফিং অ্যান্ড রেস্টিং আউট ইন দ্য সেন্টার, এবং এর মধ্যে একটা বছর আমি ডেলিবারেটলি ইচ্ছা করেই কী করেছিলাম, লোফিং অ্যান্ড রেস্টিং মানে বাদরামি করে বেরিয়েছি, লাফালাফি করে বেরিয়েছি, রেস্ট করেছি একটু। থিংস ওয়েন্ট অন লাইক দ্যাট, আমার জীবনটা কেমনভাবে হয়েছিল গেছিল, উইথ আ নিউ কোর, অনলি আ নাইস প্রসপেক্ট ফর দ্য নেক্সট ডে। কি না, পরবর্তী দিন, নেক্সট ডেটা, পরের দিনটা নিশ্চয়ই আমার খুব ভালো হবে, এইটা ভেবেই কিন্তু একটা আমি চালাতাম যে আজকের দিনটা যেমন গেছে নেক্সট দিনটা ভালো হবে। আই ওয়াজ লিভিং হার্ড টু, বাট আপ ফর 49 ইট উইল বি অল রাইট। মানে সেই সময় আমার একটু কষ্টের মধ্যে আমি চলছিলাম, কিন্তু আমি বিশ্বাস করতাম যে আপ টু 49, মোটামুটি যখন 49 বছর মতন বয়স হবে, ইট উইল বি অল রাইট, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আই সেইড, আমি নিজেকে নিজে সান্ত্বনা দিতাম। আই ক্যান কাউন্ট অন দ্যাট ফর এ ম্যান হু হ্যাজ লিভড অ্যাজ আই হ্যাভ, দ্যাটস অল ইউ কুড আস্ক। কারণ আমি যেমনভাবে বেঁচে এসেছি তেমনভাবে বলতে গেলে এটাই বলা যায়। অ্যান্ড দেন 10 years this side of 49, I suddenly realized I had prematurely cracked. কিন্তু এই যে 10 years this side of 49 মানে 49 থেকে 10 বছর এদিকে, তার মানে 39 বছর বয়স নাগাদ, আই সাডেনলি রিয়ালাইজড, আমি হঠাৎ করে অনুভব করলাম, আই হ্যাড প্রিম্যাচিওরলি ক্র্যাকড, আমি যেন ভেঙে গিয়েছি। প্রিম্যাচিওরলি মানে বয়স একটা নির্দিষ্ট বয়সে এসে মানুষ ভাঙতে শুরু করে বা মানুষের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স ঘটে, তার আগেই আমি যেন প্রিম্যাচিওরলি কমপ্লিটলি ক্র্যাকড, আমি যেন ভেঙে গিয়েছি। ঠিক আছে? তাহলে আজকে আমি এত দূর অবধি রাখছি। এর পরের দিন আমি আবার যে নেক্সট অংশটা রয়েছে সেটা নিয়ে তোমাদের সামনে বসবো। তাহলে ততক্ষণের জন্য বাই।